সবাইকে চর্চার পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব উত্তরবঙ্গের কয়েকটি জেলা কেন দারিদ্র্যের শীর্ষে থাকে। আমাদের সঙ্গে বিস্তারিত কথা বলার জন্য আছেন লেখক এবং অ্যাক্টিভিস্ট নাহিদ হাসান। আপনাকেও চর্চার পক্ষ থেকে শুভেচ্ছা। আপনাদেরও ধন্যবাদ, আপনার দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি। আসলে উত্তরবঙ্গের কয়েকটি জেলা, তার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, এসব জেলা আসলে কেন দারিদ্র্যের হার বেশি থাকে বা কেন দারিদ্র্যের শীর্ষে অবস্থান করে বাংলাদেশে? আচ্ছা, প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ আজকে যেরকম বাংলাদেশের দারিদ্র্যের শীর্ষে অবস্থান করছে, তো এখানে তথ্যটা এরকম যে দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে যখন 31% দারিদ্র্যের হার ছিল, তখন আমাদের কুড়িগ্রামে ছিল 61% লোক দারিদ্র্যের শীর্ষে। তারপর সেটা যখন 24-এ আসলো, তখন আমরা হলাম 71। তো এরকম একটা অবস্থা। কিন্তু কুড়িগ্রাম জেলা বা উত্তরবঙ্গ অতীতে এরকমটা ছিল না। কিন্তু আমরা দেখেছি যে উত্তরবঙ্গ, বিশেষ করে কুড়িগ্রামে সারা বাংলাদেশ থেকে লোকজন ওখানে গিয়েছে। ওইখানে প্রায় কুড়িগ্রামের দ্বিগুণ পরিমাণ মানুষ, অর্থাৎ আগের মানুষের চেয়ে দ্বিগুণ পরিমাণ লোক বাইরে থেকে এসছে। ময়মনসিংহ থেকে একটা বড় অংশ এসছে, নোয়াখালী থেকে একটা বড় অংশ কুড়িগ্রামে এসছে। তো কুড়িগ্রাম যে মানে দারিদ্র্যের শীর্ষে, সেটা অতীতে ছিল, বিষয়টা এরকম না। তো এইটার আমরা কয়েকটা কারণ খুঁজেছি। সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রান্তে পড়ে গেছে কুড়িগ্রাম। মানে আমরা যখন ভারত বা এই বাংলা ভাগ হয়, তখন সে প্রান্তে পড়ে যাওয়ার কারণে এটা একটা কারণ, এটা ঐতিহাসিক কারণ। কিন্তু প্রধান যে দুটো কারণ, সেটা হচ্ছে একটা জায়গা, সে জনগণের যে আর্থিক অবস্থা উন্নতি হয়, তার জন্য একটা শিল্পায়ন লাগে। আর একটা হচ্ছে যে রেমিটেন্সের ব্যাপারটা থাকতে হয়। মানে বাংলাদেশ তো এই দুইটার উপরেই দাঁড়িয়ে আছে, যে বাংলাদেশ তার গার্মেন্টসের উপর দাঁড়িয়ে আছে, আর একটা আমাদের প্রবাসী আয়। তো এই দুইটোর একটাও কুড়িগ্রাম জেলায় এই ঘটনাটা ঘটেনি। এটা হচ্ছে ঘটনা বলে আমি মনে করি, যে এই দুইটার একটাও যদি আমরা হতে পারতো, তাহলে আজকের আমরা এই জায়গায় আমরা থাকতাম না। তো এইটা প্রধান, এই দুটো হচ্ছে প্রধান মূল কথা হচ্ছে এটাই কারণ। আচ্ছা, কিন্তু উত্তরবঙ্গে যদি কলকারখানা বা বাংলাদেশে যে সম্ভাবনাময় সেক্টর আছে, এগুলোর জন্য যদি কোনো কলকারখানা বা এই জাতীয় কোনো শিল্প গড়ে তোলা হয় আর কি, তাহলেই কি মনে করেন এই এলাকার দারিদ্র্যের হার কমবে বা এই এলাকার মানুষজন আরও বেশি সচ্ছল হবে কিনা? এটা তো অবশ্যই। সেটা হচ্ছে যে একটা কুড়িগ্রাম জেলাই হচ্ছে, কারণ কুড়িগ্রাম জেলার সঙ্গে ভারতের ইভেন একটা উপজেলা, একটার নাম হচ্ছে ভুরুঙ্গামারী উপজেলা। ভুরুঙ্গামারী উপজেলার একটা অংশের সঙ্গে পশ্চিমবাংলার সীমান্ত, আর একটার সঙ্গে আসামের সীমান্ত। রৌমারী রাজীবপুরের সঙ্গে, এটা উপজেলা আমাদের, তার সঙ্গে আসাম এবং মেঘালয়ের সীমান্ত। এবং আমাদের কুড়িগ্রাম জেলার চিনমারি নদী বন্দর হচ্ছে আন্তর্জাতিক নদী বন্দর, এবং রৌমারী এবং সোনাহাট স্থলবন্দর আছে দুইটা। অর্থাৎ একটা জেলাতেই 3টা আন্তর্জাতিক পোর্ট আছে। তো এইগুলো থাকার পরেও আমাদের ওখানে শিল্পায়নের যে হার, অর্থাৎ বাংলাদেশের অন্যান্য জায়গায় যেভাবে শিল্পায়নটা ঘটেছে, আমাদের ওখানে বিশ্ববিদ্যালয় সরকার যখন করার কথা, অন্যান্য জেলার মানুষ আমরা গড়ে দেখি 2014 সালে রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি থেকে আমরা একটা পোস্টার করেছিলাম যে বন্দর নগরী কুড়িগ্রাম জেলা মঙ্গা কেন। তো আমরা সেখানে দেখিয়েছি যে কুড়িগ্রাম জেলা বা 58টা নদ নদী, অথচ কুড়িগ্রাম জেলার মানুষ সে সময় গড়ে 8.5 কেজি করে মাছ গ্রহণ করতেন, আর বাংলাদেশে সেখানে তখন হচ্ছে 12 কেজি। আমার কাছে আমাদের ওই সময় জরিপটা সারা বাংলাদেশে গড়ে 89,000 মানুষ জেলা প্রতি বিদেশে গেছে। ঠিক আছে, ঠিক সে সময় কুড়িগ্রাম জেলা থেকে গেছে মাত্র হচ্ছে 10,000, আর লালমনিরহাট থেকে গেছে 2,000। তো অর্থাৎ যেখানে 90,000 মানুষ অন্যান্য জেলা থেকে গেছে গড়ে, সেখানে কুড়িগ্রাম জেলা থেকে গেছে 10,000, আর লালমনিরহাট থেকে গেছে 2,000। তো এই যে তফাৎটা, এই তফাৎটাও তো প্রমাণ করে যে আমার বিদেশ থেকে যে আয়ের যে ব্যাপারটা, অর্থাৎ ইভেন জেলা প্রতি হিসাব, যে বাংলাদেশ ব্যাংকে কোন জেলার মানুষের টাকা কত আছে, সেই হিসাবেও আমরা দেখেছি যে মানে নোয়াখালীর চাইতে কুড়িগ্রাম জেলার মানুষের ব্যাংকে টাকা রাখার হার হচ্ছে ওদের 12 ভাগের 1 ভাগ। তো এইটা কারণটা আমরা তাই মনে করছি যে একটা যে প্রবাসী যে রেমিটেন্সের যে ব্যাপারটা, অর্থাৎ প্রবাসী আয়, সেটা একদম তলানিতে থাকা, এবং আরেকটা হচ্ছে যে কোনো ধরনের শিল্প কলকারখানা না থাকা। এই দুইটাই হচ্ছে কারণ বলে মনে করি। মানে আপনি কি মনে করেন যে আসলে এই কয়েকটা, মানে এই রংপুর বিভাগের যে কয়েকটা জেলা আছে, এসব জেলার লোকজন মানে প্রবাসে যাওয়ার হার কম কেন আসলে?
কয়েকটা কারণ। আমি এটা নিয়ে সম্প্রতি একটা কাজ করেছি, মানে একটু বুঝতে চেষ্টা করেছিলাম যে কেন, যেহেতু আমাদের এই সরকারের মধ্যে আসিফ নজরুলকে আমাদের বন্ধু স্থানীয় মানুষ, তারপরে জিয়া হাসান তিনি আছেন। তো আমি এটা অনুসন্ধান করতে গিয়ে দেখলাম যে 8টা কারণে একটা জায়গা থেকে মানুষ প্রবাসে যায়, 8টা ঘটনা যদি ফুলফিল হয়, তার মধ্যে একটা হচ্ছে, মানে প্রধানতম কারণ হচ্ছে তথ্যের মানে প্রবাহ। কীরকম, যে আমি যদি বিদেশে যাই, কোন পেশায় গিয়ে কোন পেশায় কোন কাজটা করব, ওখানকার মজুরি কত, মাসিক মজুরি, তো এই সমস্ত তথ্য, এবং এখানে সরকার প্লেন ভাড়া কত, প্লেন ভাড়া কি ওই প্রতিষ্ঠান দেবে না আমি ব্যক্তি দেব, এই সমস্ত হিসাব নিকাশের একটা ব্যাপার আছে। তো এইটা কিভাবে ওই স্থানের মানুষ জানেন, ওই স্থানে যদি রিক্রুটিং যে এজেন্সি তার সংখ্যা যদি বেশি থাকে, তখন ওই এলাকার মানুষ সহজেই সেই তথ্যটা পায়। তো বাংলাদেশের কোন কোন জেলা, আমি দেখছি কুমিল্লা, সিলেট, ফেনী, ওই সমস্ত জায়গার মানুষেরা, চিটাগং, তাদের ওখানে হতে সমস্ত রিক্রুটিং এজেন্সিগুলি হচ্ছে ওই এলাকার। আর পুরো রংপুর বিভাগেই হচ্ছে 4টা থেকে 5টা হচ্ছে রিক্রুটিং এজেন্সি। তো এত বড় একটা বিভাগ, তো সে বিভাগে মাত্র 4-5টা রিক্রুটিং এজেন্সি দিয়ে আপনি পুরো ওই এলাকার মানুষকে তো তথ্যটাই আমরা দিতে পারছি না যে সে কিভাবে যাবে। এইটা হচ্ছে প্রধান কারণ। এবং এইটা না থাকার পরে যেসব ঘটনা ঘটে, অর্থাৎ অনেকগুলো সাব কন্ট্রাক্টে অনেকে কাজ করে, তো করতে গিয়ে ধরেন আমি যখন এখানে একটা সম্প্রতি একটা যে প্রতিষ্ঠানে গিয়েছিলাম, সেটার নাম আমি উল্লেখ করছি না, তো তারা পেস্ট কন্ট্রোল অর্থাৎ বিষ স্প্রে করার যে কাজ, ওখানে তার মজুরি হচ্ছে 700 রিয়াল, মানে 22,400 টাকা আসে মাসিক মজুরি। তো এইটা তারাই নেবে, ওই প্রতিষ্ঠানে নেবে, ওরা লিখছে মানে ইঙ্গিত করে সরাসরি লিখে দিচ্ছে D60, মানে 4,60,000 টাকা। তার সঙ্গে পাসপোর্ট করতে হবে, অন্যান্য যে খরচগুলো আছে, একজন শ্রমিক মানুষ বিদেশ যাইতে গেলে, কাজ নিতে গেলে তাদের 60,000 টাকা খরচ। তার মানে 4,60,000 থেকে আবার 60,000 যোগ হচ্ছে 5,20,000। এবার সাব কন্ট্রাক্টে যাকে কাজ দেওয়া হবে, অর্থাৎ অন্য কোনো প্রতিষ্ঠান যারাকে অর্থাৎ লোক সংগ্রহ করে আনবেন, তারা নিশ্চয়ই 50,000 টাকা লাভ করবেন। তো 5,20,000 তার সঙ্গে আরও 50,000, তার 5,70,000 টাকা। এবার সে 2 বছরের ভিসা হচ্ছে, সে পেস্ট কন্ট্রোলের কাজ 2 বছরের ভিসা, মানে 24 মাস। তো মাসে যদি সে 22,400 টাকা পায়, তাহলে 24 দিয়ে যদি গুণ দিই, তাহলে 5 লক্ষের কাছাকাছি, বা সরি 5.5 লক্ষের কাছাকাছি। এবং ওখান থেকে আপনি ওই লোকটা তো খেতে হবে, তাকে যদি খাইতে হয়, অন্যান্য খরচ, অর্থাৎ দেখা যাচ্ছে যে তার মাত্র থাকে 3 লক্ষ টাকার মতো। তো একটা লোক 5,70,000 টাকা দিয়ে সে সৌদি আরব যাচ্ছেন, কিন্তু সে 2 বছর কাজ করে পাচ্ছেন 3 লক্ষ টাকা। অর্থাৎ তার যে শ্রম, যে মাগনা শ্রম, অর্থাৎ তার বাড়িতে বউ বাচ্চা রেখে যাবেন, এবং সে ওখানে যে শ্রমটা দিচ্ছেন, তার 2 বছর শ্রম যাচ্ছে, যাওয়ার পরও সে যে মূল টাকা 5,70,000, সেখান থেকে সে তুলতে পারবে মাত্র 3 লক্ষ টাকা। তাহলে তাকে আবার, তাহলে সে যে ওই অবস্থায় তাকে ফিরে আসে, তাহলে তার ওই টাকাটা মার গেল। তাহলে তাকে যে টাকা উঠিয়ে আনতে হয় মূল টাকা, তাহলে তাকে আরও 2 বছর তাকে ওটাকে করতে হবে, নবায়ন করতে হবে ভিসা। তাই নবায়নের জন্য আরেকটা খরচ আছে। অর্থাৎ তার মানে ভিসা নবায়ন করে আরও 4 বছর থেকে তাকে মূল টাকাটা শোধ করতে হবে। এই 4 বছর পরে তার হবে আয় শুরু হবে। তাহলে একটা মানুষের জীবন থেকে, যৌবন থেকে আপনি 4 বছর শুধু এই রিক্রুটিং এজেন্সির টাকায় তাকে খরচ করতে হচ্ছে। তো এই যে ঘটনা, অর্থাৎ এই যে সে তথ্য না জানা, তার প্রতারণার শিকার হওয়া, এবং রিক্রুটিং এজেন্সিরা যেরকম কি বলে গলা কাটা ফি নিচ্ছে, ঠিক আছে, তো এইটা দিয়ে একজন শ্রমিক যখন বিদেশে যান, তার বাড়িতে আশা করে থাকছে, এবং তাকে তথ্য দেওয়া হয়, সে যখন দেখে যে 700 টাকা, যদি তাকে খবরটা দেয় যে আপনি 700 টাকা পাবেন, তাহলে ওই লোক নিশ্চয়ই আর তাহলে আর বিদেশ যাইতে চাইবেন। তাহলে তাকে কী বলবে, ওই রিক্রুটিং এজেন্সি বা সাব কন্ট্রাক্ট যে আছে, সে বলবে যে আপনি 2,000 টাকা পাবেন। তো সে যখন সৌদি আরবে গিয়ে যখন দেখে সে 700 টাকা পাচ্ছে, তো তার মাথায় তো আসমান ভেঙে পড়বে। তো এইটা হচ্ছে, তো ওর রিক্রুটিং এজেন্সি যদি কুড়িগ্রামের মধ্যে থাকতো, কুড়িগ্রামে ধর 5টা রিক্রুটিং এজেন্সি আছে, যে বিভাগে না হয় কুড়িগ্রামে, তাহলে তাকে জবাবদিহি করার ব্যাপার থাকতো। সে তখন বলতো আমার বাড়ির পাশের লোক, তো সে মিথ্যা কথা বলতে পারতো না। ফলে সে জানতো যে আমার তো 4 বছর আমার খাটতে হবে, খেটে, অর্থাৎ একটা মানসিক প্রস্তুতি বলেও তো একটা ব্যাপার আছে, সেটা তখন সে থাকতো।
তো এই সমস্ত নানা অর্থাৎ মূল কাহিনী হচ্ছে রিক্রুটিং এজেন্সি পর্যাপ্ত না থাকার কারণেই হচ্ছে মানুষ আমাদের এলাকার মানুষ বিদেশ যেতে পায় না। এটা হচ্ছে আরেকটা কারণ। আর তার চাইতেও বড় কারণ হচ্ছে যে এই 4 বছর সে কি মাগনা খাটবে আসলে? যদি আমি দেওয়া রিক্রুটিং এজেন্সি দেওয়া হলো, সে জানলো যে আমাকে 4 বছর শুধু এমনি খাটতে হবে, তাহলে কেউ যাবে? কেউ আসলে যাবে না। তাহলে এখানে রাষ্ট্রের কর্তব্যটা কি? এখানে রাষ্ট্রের আমরা দেখেছি যে জিয়াউর রহমান যখন ক্ষমতা গ্রহণ করেন, উনি আমরা দেখেছি যে কয়েকটা জেলার মানুষকে উনি বিদেশ পাঠানোর কাজটা করেছেন। তো বিদেশে যখন গেলেন, তো ওই অর্থাৎ রাষ্ট্রের প্রণোদনায় তাদেরকে বিদেশ পাঠানো হয়েছে। এই কুমিল্লার মানুষ তারা মনে করছে তারা নিজেরা গেছে, ওই জিয়াউর রহমান তার রাষ্ট্রের প্রণোদনা দিয়ে তাদেরকে পাঠিয়েছেন। সিলেটের মানুষকে রাষ্ট্রীয় প্রণোদনা দিয়ে পাঠিয়েছেন। তাহলে আজকের যে বাংলাদেশ, আমরা বলি যে মার্কস বলেছেন যে অভ্যুত্থান হচ্ছে ইতিহাসের রেল ইঞ্জিন। তাহলে এই যে একটা অভ্যুত্থান ঘটলো, রংপুরের আবু সাঈদের কথা আপনারা বলেন, সেই আবু সাঈদের যে বিভাগ রংপুর, সেই জেলা দারিদ্র্যের শীর্ষে থাকে, তার জন্য আপনারা একজন উপদেষ্টা তো দেননি, তো তার জন্য আপনারা কি করলেন? তার জন্য আপনারা দিতে পারতেন যে রংপুর বিভাগতে 2 লক্ষ লোককে বিদেশে পাঠানো হবে এবার রাষ্ট্রের খরচে। এইটা হলে আমরা দারিদ্র্যের যে কষাঘাত, আমরা 75 বছর ধরে অর্থাৎ ভারত ভাগের পর থেকে আমাদের যে অধঃপতন ওই অঞ্চলের, সেটা থেকে আমরা হয়তো ভাবতাম যে অভ্যুত্থানে আমরা কিছু পেলাম। আচ্ছা, আপনি কি মনে করেন আসলে এইসব এলাকা থেকে বা বাংলাদেশ থেকে শ্রমশক্তি বিদেশে যাওয়ার জন্য কোন প্রক্রিয়া অনুসরণ করলে আরো সহজ এবং সাধারণ মানুষের জন্য সুবিধা হবে আর কি? এটার মূল্যবান কথা বলছেন যে আমরা বলি যে তথ্য অবাধ হতে হবে, এবং সেখানে এই রিক্রুটিং এজেন্সি যখন এইরকম থার্ড পার্টি বলে আমরা বলি, যে আপনার মনে আছে যে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের একটা G2G একটা প্রজেক্ট হয়েছিল, সেখানে 34,000 টাকায় আমাদের প্রায় 1010 শ্রমিক মালয়েশিয়া গিয়েছে। তো ওইটা কেন ব্যর্থ হলো? তো অর্থাৎ মালয়েশিয়া সরকার যদি 35,000 টাকায় বিদেশ যদি আমার শ্রমিক সে সময় যে 10,000 যে গেছে, এটা তো আমাদের একটা পরীক্ষা। তাহলে এখন বলা হচ্ছে তখন রিক্রুটিং এজেন্সিগুলো এই কাজটা উদ্যোগটা নেয় না, যে তারা বাড়িতে গ্রামে গিয়ে শ্রমিক সংগ্রহ করে বিদেশ পাঠানো, এই উদ্যোগটা তারা তখন নিতে চায় না, ফলে বিদেশি লোক পাঠানো হয় না। এইটা সরকার বলতে পারে। কিন্তু আমি যখন 35,000 টাকা যখন জানবো, এবং আজকের যে এটা হচ্ছে ফেসবুক আসার আগের ঘটনা, তখনও ফেসবুক আসে নাই, তখনও মোবাইল এরকমভাবে অ্যাভেলেবল ছিল না। আপনি যখন 34,000 টাকা মালয়েশিয়া গেছে, ওটা ইউনিয়ন ভিত্তিক ছিল। জি, তো ইউনিয়ন এখন আজকের এই ফেসবুকের যুগে এটা অনায়াসই করা সম্ভব, যে অমুক জায়গা থেকে অমুক লোক নেবে, এত টাকায় নেবে। সরকার এটা অনায়াসই ধরেন 1 দিনের একটা ইয়েতেই এটা করা সম্ভব। তখন আর আজকে রিক্রুটিং এজেন্সিকে আর লাগে না, আসলে মানুষ নিজে থেকেই তখন এই কাজটা করতেন। আজকে বেশ কিছু বিষয় খোলাসা হলো। আপনার মূল্যবান সময় এবং মতামত দেওয়ার জন্য আপনাকে চর্চার পক্ষ থেকে ধন্যবাদ। আমিও চর্চার যারা দর্শক আছেন, আমি সেই রংপুরের সেই নুরুলদিন থেকে আবু সাঈদের যে এলাকা, সেই এলাকার গরিব মানুষের পক্ষ থেকে চর্চার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাদের জন্য কিছু কথা বলতে পারলাম। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।